জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কয়েক ঘন্টার মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সঙ্গে বৈঠক আজ। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রবাসীদের নানা আয়োজন। পদোন্নতিতে স্বেচ্ছাচার, স্বামীকে করেন সংস্থার প্রধান। সাবেক কৃষি সচিব ওয়াহিদার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, যানজটে নাজেহাল রাজধানীবাসী। বছরে ক্ষতি 50,000 কোটি টাকা। আইনের যথাযথ প্রয়োগ তাগিদ বিশেষজ্ঞদের। পোশাক শিল্পে অস্থিরতা থামছেই না। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি বিজিএমইএ নেতাদের। 7 দিনের জন্য সব কারখানা বন্ধের হুঁশিয়ারি। ভোরের সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব। এতে যোগ দিতে কয়েক ঘন্টার মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। ২৯ সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের স্থায়ী মিশন। প্রধান উপদেষ্টাকে বরণ করে নিতে প্রস্তুত প্রবাসীরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন রয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে আসার পর তার যে আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল, যেখানে তিনি আসবেন, সেই হোটেলের লবিতে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমি এখানে এসে দেখছি যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যারা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, তারপরে বাংলাদেশের দূতাবাস, কনসুলেটের কর্মকর্তা, পাশাপাশি কিছু সুশীল সমাজের মানুষজনদেরকেও কিন্তু আমরা এখানে দেখছি, ব্যবসায়ীদেরকে দেখছি। তারা এই লবিতে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই উৎসাহ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস
কখন এই আবাসস্থল অর্থাৎ তার হোটেলে আসবেন গ্র্যান্ড হায়াতে, সেই জন্য তারা অপেক্ষা করছেন। তারা ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য সেই জন্য তারা তাদের সেই অপেক্ষা। সো এখন থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ স্থানীয় সময় রাত 11টায় তিনি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে নামবেন। কাতার এয়ারওয়েজের QR705 ফ্লাইটে করে তিনি আসছেন। এটি একটি বাণিজ্যিক ফ্লাইট এবং এই ফ্লাইটটি জেএফকের টার্মিনাল 8 নম্বর টার্মিনালে এসে পৌঁছাবে। এটি প্রথমে 10:30টায় পৌঁছার কথা ছিল, কিছুটা এখন বিলম্ব হচ্ছে। আমরা নতুন যে সূচি দেখছি তাতে করে আমরা দেখা যাচ্ছে যে রাত 11টায় তিনি এসে পৌঁছাবেন। তারপরে এয়ারপোর্ট থেকে তিনি গাড়িবহর, প্রধান উপদেষ্টার গাড়িবহর এখানে আসবে। তো সেই বিমানবন্দর থেকে এখানে আসতেও আরও প্রায় আধ ঘন্টা কমপক্ষে লেগে যাবে। তো আশা করা যাচ্ছে যে মধ্যরাতের মধ্যে তিনি এখানে পৌঁছবেন। তিনি যে আবাসস্থলটিতে উঠেছেন সেই আবাসস্থলে কিন্তু আরও বেশ কিছু দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখানে কিন্তু এসেছেন। বিশেষ করে আমরা জানি যে এখন ইসরায়েল এবং গাজার সঙ্গে যে যুদ্ধ চলছে, যে ইসরায়েলের যে আগ্রাসন চলছে গাজায়, সেই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনিও কিন্তু এই হোটেলেই অবস্থান করছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট এবং নেপালের প্রধানমন্ত্রী তারা কিছুক্ষণ আগেই এখানে এসেছেন। এবং এই দুই দেশের নেতারা তারা কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গেও তাদের কিন্তু এই বৈঠকের তাদের কথা রয়েছে। ডক্টর ইউনূস কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি বাংলাদেশের যে এখন তিনি যে ক্ষমতা গ্রহণ করেছেন তারপরে 1.5 মাসেরও বেশি সময় চলল, সেই 1.5 মাসের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। সেই অর্থনীতি কিভাবে তিনি উন্নয়নের শিখরে নিয়ে যাবেন আবার, তার একটি দিক নির্দেশনা এবং সেই একটি লবি হয়তো ডক্টর ইউনূস এই জাতিসংঘে এসে জাতিসংঘের পাশে যে সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে তিনি তুলে ধরবেন এবং সেখানে আমরা ধারণা করছি যে বাণিজ্য এবং অর্থনীতির ইস্যুটাই সবচেয়ে বড় হিসেবে দেখা দেবে। সেই মোতাবেক যে আগামী যে দিনটি আসছে রাত পোহালেই যে মঙ্গলবার হবে যুক্তরাষ্ট্রে, সেই মঙ্গলবারে অধিবেশন শুরু হচ্ছে জাতিসংঘের মূল পর্ব বিতর্ক, অর্থাৎ অধিবেশন শুরু হয়েছে সেপ্টেম্বরের 10 তারিখে, কিন্তু মূল পর্ব 24 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 9টায় হবে, যেখানে যে জাতিসংঘের যে এই 79তম অধিবেশনের যিনি সভাপতি, ক্যামেরনের সাবেক প্রধানমন্ত্রী, তার সভাপতিত্ব হবে এবং প্রথমে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি বক্তব্য রাখবেন। তারপরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বক্তব্য রাখবেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও উপস্থিত থাকবেন। এবং ইতিমধ্যে এই জাতিসংঘের সফরে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অধিবেশনের পরে অর্থাৎ কালকের মঙ্গলবারের অধিবেশনের পরেই 12টার দিকে দুপুরের দিকে সেই ঐতিহাসিক একান্ত বৈঠকটি হবে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আমরা যা জানি, ইতিহাস যা বলে, তাতে করে এটিকে অবশ্যই একটি ঐতিহাসিক এবং বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে এই কারণে যে বাংলাদেশের কোনো রাষ্ট্র এবং সরকার প্রধান এর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এই ধরনের কোনো নজির নেই। এবং গত 3 দশকের মধ্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো দ্বিপাক্ষিক বৈঠকও কোনো রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে গত 3 দশকে কিন্তু হয়নি। সব কিছু মিলিয়ে এই বৈঠকটির দিকেই এখন আমরা সবাই তাকিয়ে রয়েছি এবং এই বৈঠকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা এবং রোহিঙ্গা ইস্যুতে নানান বিষয় আশয় নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নানান ইস্যু নিয়ে এখানে কথা হবে সেটি আমরা জানতে পেরেছি। এবং মার্কিন যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন অ্যান্টনি ব্লিংকেন, তিনিও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে এসে দেখা করবেন, একটি সাক্ষাৎ করবেন, সেই কর্মসূচিও রয়েছে। এবং পাশাপাশি যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তার সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর, তারও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই হচ্ছে যে এই কিছুক্ষণ পরেই ডক্টর ইউনূস এসে পৌঁছাবেন নিউ ইয়র্কে। তার আগে
জাতিসংঘের আজকে যে অধিবেশন হয়েছে এবং কালকে যে কর্মসূচি তার সর্বশেষ আপনাকে তুলে ধরার চেষ্টা আমরা করেছি। ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল, ম্যানহাটন, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে। একদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট। দুই বাস্তবতায় এবারের জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম করতে এবারের সম্মেলনকে কাজে লাগানো যেতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে। 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যার মাত্র 1.5 মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন। এবারের অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রফেসর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরতে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। প্রধানত যেটা হবে, তিনি এই সরকারের প্রেক্ষাপট, এখন যে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোকে ব্যাখ্যা করা এবং এই উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, এই হচ্ছে মূল বক্তব্যের মূল বিষয়টা। এবারে জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশন এবং তাকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড হবে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, কেমনভাবে যাবে, তার কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে এই মিটিংগুলো থেকে। আমরা যে ফলাফল পাই তার সরকার প্রধান পর্যায়ে কোনো আলোচনা না হলেও জাতিসংঘ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা জায়গা থেকে একটু প্রতিরোধের মুখে পড়ছি বা বেকায়দায় পড়ছি, সেটা হচ্ছে ভারতের দিক থেকে। তো কাজেই সেখানে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে আমার ধারণা এই দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, বাংলাদেশে বিভিন্ন সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের তদন্ত, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বৃহৎ পরিসরে আলোচনার ক্ষেত্র তৈরি করবে অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফর। সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হলে বিষয়টা গতি লাভ করবে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনারের কাছে এই প্রতিবাদ বার্তাটি হস্তান্তর করা হয়। পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য। ভারত সরকারকে বার্তা দিতে ওই প্রতিবাদে জানানো হয়, বাংলাদেশ এমন মন্তব্যের জন্য অসন্তুষ্ট। দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে এমন মন্তব্য করলে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্কে প্রভাব পড়ে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বৈরাচারের দোসররা বসে নেই উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ করতে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই। স্লোগানে স্লোগানে মুখর জনসভাস্থল, হাজার হাজার মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠ।
বিএনপির সমাবেশ উপলক্ষে সোমবার দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সমাবেশ পরিণত হয় জনস্রোতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বসে নেই, ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, একই সাথে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়তে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানান তারেক রহমান। জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে। এর আগে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা জনসভায় বক্তব্য দেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শর্ট গানের গুলির চিহ্ন। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। আইনজীবী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড। দ্রুত বিচার দাবি করেছেন সহপাঠীরা। তার পিছনে যে আঘাত সেটা বিদ্যমান আছে এবং দ্বিতীয়টায় লেখা আছে মাল্টিপল প্লেটস দ্বারা এখানে গুলির যে আঘাত সেটা বোঝানো হয়েছে। শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে তার মৃত্যুটা হয়েছে, এটা আপাত দৃষ্টিতে আমরা এটাকে সঠিকই মনে করছি। এই রিপোর্টের মাধ্যমেও কোনোভাবে যে আসামিরা যাদেরকে এখানে শ্রেণীভুক্ত করা হয়েছে তারা কোনোভাবে পার পেতে পারবেন না। শোনা আছে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন বিভাগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে পোষা গুন্ডা ছাত্রলীগ ছিল তারাও কিন্তু এরভাবে সমানভাবে দায়ী। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন অতি সত্বর তাদেরকে তাদের তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। পুলিশ সদস্য ও 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার পর এপিসি থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 78 জনকে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের সব ঘটনার তদন্ত চেয়ে শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর মামা। আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 78 জনকে। কোনো রকম মানবিকতা প্রদর্শন না করে একটা জড়বস্তুর মতো তাকে এক হাত দিয়ে টেনে তুলে এপিসের থেকে রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং আরও কিছুক্ষণ পরে এসে তাকে 2 জন পুলিশ আবার চ্যাংদালা করে ডিভাইডারের এই পাশ থেকে ওই পাশে তাকে নিক্ষেপ করে। এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, অপহরণ, নির্যাতনের অভিযোগে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 25 জনকে। অভিযোগকারী ব্যবসায়ী জানান, ডিবি হেফাজতে 10 দিন গুম করে রাখা হয় তাকে, করা হয় অমানবিক নির্যাতন। আমাকে কালো টুপি পরিয়ে এবং হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 30টি অভিযোগ জমা পড়ল। আর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 200টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সব হত্যার সুবিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় সরকার। এজন্য আইন সংশোধনে ৮ দফা প্রস্তাব আইন মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞ সহ সবার মতামত নিয়ে আন্তর্জাতিক মানের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় একথা জানান উপদেষ্টা। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়। আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত। এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাব দেন বিশিষ্টজনেরা। আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারবো। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি, সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। ভিকটিম সাপোর্ট ইউনিটটাকে যদি আমরা ঠিকমতো কাজ না করতে পারি আমাদের বিচার ব্যবস্থা নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি কিনা? ওয়ার না বললে তো আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন আইনে পাবো না। আমরা লেটেস্ট ইন্টারন্যাশনাল ল ফলো করার চেষ্টা করছি, রাইট? পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে? লেটেস্ট কোন ইন্টারন্যাশনাল লতে আপনি পাবেন না, এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গের আমলে। এটা করার অন্য জায়গা আছে, পলিটিক্যাল মাঠে সেগুলো ফাইট করুন, যেগুলো লয়ের মধ্যে নিয়ে আসা উচিত না। এইটার বিচার করতে গিয়ে আমরা যাতে একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস, আমাদের আইনের ভিত্তিতে কোনো ইনজাস্টিস যাতে না হয় সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রতিশোধ নয় সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না, অচেতনভাবেও করতে চাই না, সেজন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকব। সবার মতামত যাচাই বাছাই করে খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পদোন্নতিতে স্বেচ্ছাচার স্বামীকে করেন সংস্থার প্রধান। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়াহিদা আক্তারের ক্ষমতার অপব্যবহারের এমন চিত্র পাওয়া গেছে বিভিন্ন নথি বিশ্লেষণ করে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ভাজন হিসেবেই এসব করেছেন ওয়াহিদা। শৃঙ্খলা ফেরাতে জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ সাবেক আমলাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অবসান হলেও ক্ষত রয়ে গেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে। সরকারি দপ্তরকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করা এমন সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওয়াহিদা আক্তার বেশ আলোচিত। কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোতে আধিপত্যের নানা ফন্দিতে ছিলেন কখনো নিজেই, আবার কখনো সেকেন্ড কমান্ডিংয়ে থাকতেন তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর সাবেক নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য পর্যালোচনায় উঠে এসেছে আধিপত্য বিস্তার এবং নিজেদের লোকজনকে টেন্ডার দেয়া সহ অনৈতিক নানা সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন সাবেক কৃষি সচিব। সংস্থা প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেন অবসরে যাওয়া বন্ধু কর্তাদের। গুরুত্বপূর্ণ উইংয়ের দায়িত্ব যেমন দিয়েছেন সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে, তেমনি ৯/৬ করেছেন প্রকল্প পরিচালক নির্ধারণেও। লোকলজ্জার বালাই ভুলে একের পর এক চুক্তি নবায়ন করেন নিজের স্বামী কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের পদে শেখ মোহাম্মদ বখতিয়ারকে। এতে পদবঞ্চিত হয়ে পড়েন অনেক দক্ষ কর্মকর্তা। ন্যায্য জিনিস আপনি পাচ্ছেন না, আপনি হতাশা ভুগবেন, এটা খুবই স্বাভাবিক। শুধু দপ্তর সংস্থা নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউই মুখ খুলতে পারতেন না মন্ত্রণালয়ে। অনিয়মে সায়না দেয় পদত্যাগ করার কিছুদিন আগেও এক অতিরিক্ত সচিবকে বদলি ও আরেকজনকে বসিয়ে দেন যুগ্ম সচিবের চেয়ারে। সার বাণিজ্য অদৃশ্য থাকলেও শৃঙ্খলা পরিপন্থী কাজ ছিল প্রকাশ্য। এসব বিষয় জানতে সাবেক সচিব ওয়াহিদা আক্তারের মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। রাজধানীর স্কার্টনে সচিব কোয়ার্টারে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাক্ষাৎ। জনপ্রশাসনে দীর্ঘদিন থাকা অভিজ্ঞ সাবেক আমলাদের মতে, কর্মকর্তাদের অনিয়ম বন্ধে কার্যকর হতে হবে জনপ্রশাসন বিভাগকে। সরকার কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের। এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই আইনগুলি প্রয়োগ করি যখন একটা ছেলে অপরাধ করে তারপরে। প্রশাসনের সংস্কার ও নিজ জায়গা থেকে দেশাত্মবোধ নিয়ে কাজ করার পরামর্শ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশীদের।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর তীব্র যানজটের অন্যতম কারণ বাস স্টপেজ ব্যবহার না করে যত্রতত্র যাত্রী ওঠানামা। দিনকে দিন মন্থর হচ্ছে নগর জীবন। বুয়েটের গবেষণা প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতি হচ্ছে গড়ে প্রায় 50,000 কোটি টাকা। এর জন্য পরিবহন সংশ্লিষ্টদের নিয়ম নীতির তোয়াক্কা না করার সংস্কৃতিকে দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের তোলা ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। সিগন্যাল ছেড়েছে ট্রাফিক পুলিশ, কিন্তু তারপরও মূল সড়কের চৌরাস্তায় ঠায় দাঁড়িয়ে প্রায় প্রতিটি লোকাল বাস। এতে আশপাশে থেমে যাচ্ছে অন্যান্য যানবাহন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অসুস্থ প্রতিযোগিতার এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন বলছে, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। আর এমন যানজটের অন্যতম কারণ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা। যেখানটায় যাত্রী ওঠানামা হচ্ছে তার থেকে 100 গজ সামনেই কিন্তু এই যাত্রী ছাউনির সঙ্গে বাস স্টপেজ। তবে দীর্ঘক্ষণ ধরে এভাবেই খালি পড়ে আছে এই যাত্রী ছাউনি, তেমনি একটি বাসও এই বাস স্টপেজে কিন্তু থামছে না। দুই সিটিতে মোট 120টি বাস স্টপেজ নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও নির্ধারিত স্থানে বাস না থামার কারণ জানতে গেলে কেবলই অভিযোগের কাদা ছোড়াছুড়ি যাত্রী আর পরিবহন শ্রমিকদের। পুরো রাস্তায় স্লো হালকা করতে, কিন্তু এটা রানিং এ চলতেছে আমাদের ডিউটি। জীবনের ঝুঁকি নিয়ে রানিং গাড়িতে উঠতেছেন, বাস স্টপ থেকে না উঠে সবাই এখান থেকে উঠতেছে, তো এই জন্যই। এখানে তো দাঁড়াইলে তো যাত্রী হয় না, বাস স্টপ থেকে ওঠা যেত না। না যাত্রী নামে উঠে কি করবে, না নামলে মানে বিভিন্ন বাসায় গালিগালাজ করে। তাড়াহুড়োর ভিতরে আছি আর কি, এর জন্য আর কি চাচ্ছিলাম যে এই বাস সামনে যেহেতু মানে রানিং অবস্থায় চলে যায়, বলে যে একবার নামাই দেন, মানে বাবা আগে দেন। প্রতিদিন যানজটে নাকাল হলেও নিয়ম মানতে নারাজ নগরবাসী, সঙ্গে বাস চালকরাও। কেউ কেউ দায় এড়াতে ভান ধরছেন ব্যস্ততার। তবে বেশিরভাগই স্বীকার করলেন এমন অনিয়মের কারণেই দীর্ঘ হচ্ছে যানজট। তাড়াহুড়া আমাদেরকে আর আসলে এই জায়গাতে নিয়ে যায়। যাত্রী যদি স্টপেজে দাঁড়াতো তাহলে আমিও যাই স্টপেজে দাঁড়াতাম। দোষ তো দুজনেরই, এখন কিছু করার নেই, এখন এইভাবে চলে আসছে। এর থেকে বেরিয়ে আসতে নিয়ম নীতির তোয়াক্কা না করা, পরিবহন সংশ্লিষ্টদের জরিমানার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে এনে আইন প্রয়োগ এবং বাস্তবায়ন নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। জাংশন থেকে 50 মিটারের মধ্যে সমস্ত যদি আমি আইডলিং, এই যে পার্কিং এর কথা বলছি, লোডিং আনলোডিং যদি বন্ধ করতে পারি, তখন দেখা যাবে যাত্রীরাও কিন্তু জাংশনে থামতে চাবে না। এখন জাংশনে নামতে চাই এই কারণে যে নেমেই কিন্তু তারা সেকেন্ডারি মোড পেয়ে যাচ্ছে। এই জায়গাটা আসলে আমার পরিকল্পনা ওইভাবেই লাগবে যেন জাংশনটা আমরা ক্লিয়ার রাখতে পারি। আমার মনে রাখতে হবে জাংশন আসলে আমাদের হৃৎপিণ্ড। সবার আগে পেনাল্টিটা বা উৎসাহ দেওয়া এবং বাধ্য করা দরকার বাস মালিকদের এবং বাস যারা চালান, তারা যদি যত্রতত্র না থামান তাহলে আমি যতই হাত তুলি তখন তো আমি উঠতে পারবো না। আমি যখন 2 দিন দেখবো যে আমি হাত তুলে বাস থামে না, তখন আমি ঠিকই কিন্তু বাস স্টপেজেই যাব। সড়কে যানবাহনের গতি ফিরিয়ে জনসাধারণের ভোগান্তি কমাতে গণপরিবহনকে সরকারি উদ্যোগে একক কোম্পানির আওতায় আনার আহ্বান খাত সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিজিএমইএ নেতারা। এমনকি 7 দিনের জন্য সব কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও তাদের। বিজিএমইএ এর জরুরি সাধারণ সভায় সংগঠনটির সদস্যরা জানান, এই মুহূর্তে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব নয়। দিনের পর দিন বৈঠক আলোচনা করেও স্থিতিশীলতা ফিরে স্বাভাবিক হয়নি তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম, মেলেনি কারখানার নিরাপত্তা। প্রথম দাবি আমাদের সিকিউরিটি সেফটি দেওয়া। আমরা বলেছি নো ওয়ার্ক নো পে, যে তারা এসে পাঞ্চ করে চলে যাবে আর আমরা বেতন দিব, সেটা আমরা মানব না। ভ্যান্ডালিজম এবং বিটিং স্টাফ উইল কনসিডার্ড অ্যাজ ক্রিমিনাল অফেন্স। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় করণীয় ঠিক করতে জরুরি সাধারণ সভায় বসেন বিজিএমইএ নেতারা। সেখানে বিজিএমইএ সদস্যরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, এই মুহূর্তে মজুরি বৃদ্ধি সম্ভব নয়। কারখানার জন্য যেসব শ্রমিক হুমকি স্বরূপ, ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। চান কারখানা বন্ধের জন্য সেফ এক্সিট পলিসি। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, তারা কি আবার নতুন করে আমাদের উপরে কি আরো কিছু গাড়ি চাপাইতে চাচ্ছে? মজুরি বাড়ানোর কারণে, খরচ বাড়ানোর কারণে যদি আমার ফ্যাক্টরিতে কাজ না ঢোকে, তাহলে আমি এই শ্রমিক বসে বসে বেতনটা দেবো কোত্থেকে? হাউস আজকে চায় না কোনো ইনক্রিমেন্ট।
এ সময় আইন উপদেষ্টার সমালোচনা করার পাশাপাশি বিজিএমইএ সদস্যরা স্পষ্ট দাবি তোলেন, শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে শ্রম উপদেষ্টার। আমাদের উপদেষ্টারা ওনারা বলছে গার্মেন্টস মালিকরা চোর। আমি নাম বলে আসিফ নজরুল সাহেবের একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, মালিকরা নাকি টাকা চুরি করে। এখানে প্রবলেমটা হয়েছে যে আসলে তারা জানেই না, তার 24-25 বছরের একটা ছেলে ওখানে উপদেষ্টা হয়ে বসে আছে। সেদিন তো তিনি এখানে নিজে এসে বললেন যে আমরা নাকি সমর্থ থাকা সত্ত্বেও আমরা শ্রমিকদেরকে আমরা মানে বঞ্চিত করছি। ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে শ্রম উপদেষ্টার আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজের পরিষ্কার হুঁশিয়ারি, সরকার শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হবে দেশের সব পোশাক কারখানা। সেফটি সিকিউরিটি আমাদেরকে গত 4 সপ্তাহ ধরে দিয়েছে না। আমাদেরকে সিকিউরিটি না দিতে পারে, সেফটি না দিতে পারে, প্রত্যেকটা মেম্বার শুড হ্যাভ অ্যাকসেপ্টেড আমরা ফ্যাক্টরি দরকার হলে বন্ধ করে দেব 1 সপ্তাহের জন্য হোল বাংলাদেশে। ইফ ইউ ক্যানট ডু ইট, তাহলে আপনি মরে মরে চলেন, আর যদি বাঁচতে হয় বাঘের মতন বাঁচে। সভার চূড়ান্ত সিদ্ধান্ত, মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে শ্রমিকদের বেতন ও বেতন বৃদ্ধির হার বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আমরা যে 2টা পয়েন্টেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই 2টা পয়েন্টের আপনাদের মতামত শোনার জন্য আমাদের মূলত আজকে এখানে সবাই আসা। আমরা এই 2টা মতামত পেয়েছি। সভায় দাবি ওঠে, শ্রমিক অসন্তোষের মুখে যারা বাধ্য হয়েছেন কারখানা বন্ধ রাখতে, ক্ষতিপূরণ দিতে হবে তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক দিয়ে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের অডিট কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের 14 কর্মকর্তাকে সহযোগিতা করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তারল্য সংকটে থাকা বাকি 6 ব্যাংকেও নিরীক্ষা হবে জানালেন গভর্নর। খেলাপি ঋণের 4 লাখ কোটি টাকার অর্ধেকই কয়েকজনের কাছে বলে জানিয়েছেন তিনি। অনিয়মের কারণে তারল্য সংকটে ধুঁকছে অনেক ব্যাংক। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবেও রাখতে পারছিল না নির্ধারিত অর্থ। সর্বশেষ তথ্য বলছে, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চলতি হিসেবের ঘাটতি 18,000 কোটি টাকা দাঁড়িয়েছে। 9 ব্যাংকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে তা অভিহিত করলেন গভর্নর। ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছেন, অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে। তো তাহলে কি করা যায়? তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। চুক্তিবদ্ধ হচ্ছে একটা সীমিত আকারে, যেটুকু লিমিট দেওয়া হচ্ছে সেটাকে আবার ভেঙে ভেঙে দেওয়া হবে। এই খাতের সংকট সমাধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে। ইন্টারন্যাশনাল কিছু এক্সপার্ট নিয়ে আসবো। আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্ক ফোর্সের সাথে, এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টা ব্যাংক শেষ করার পরে আবার 3টা ধরব। ব্যাংক বন্ধ নয়, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে বলেও জানান গভর্নর। গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে জানান, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডক্টর ইয়াহিয়া আক্তার। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট রুমে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, যোগদানের মাত্র 1 দিনের মধ্যে প্রশাসনহীন বিশ্ববিদ্যালয়ে ডিন, প্রক্টর ও প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হল বরাদ্দ দিয়ে ক্লাস কার্যক্রম চালু করার আশাও ব্যক্ত করেন উপাচার্য। দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাদ দিয়ে অধিকার সুরক্ষায় রাজনীতি করা উচিত বলে মনে করেন তিনি। সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গবেষণামুখী ও শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ার কথা তুলে ধরেন নবনিযুক্ত এ উপাচার্য। বছরের পর বছর কাটলেও মেলে না বিচার, আদালতে ঘুরে হয়রান ভুক্তভোগীরা।
পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা জজ আদালতের বিচারক সংকটে মামলা জট চরমে পৌঁছেছে। শূন্য পদগুলোতে দ্রুত বিচারক নিয়োগের দাবি আইনজীবী সহ স্থানীয়দের। সোহাগ হায়দারের রিপোর্ট, ছবি তুলেছেন মনিরুল ইসলাম। একদিকে বিচারক সংকট, অন্যদিকে মামলার জট। সঠিক সময়ে বিচারিক কার্যক্রম না হওয়ায় বছরের পর বছর আদালত চত্বরে ঘুরে বেড়াচ্ছেন বিচার প্রার্থীরা। দীর্ঘদিন ধরে শূন্য পদে নতুন বিচারক নিয়োগ হয় না পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক সংকটে বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। কেউ 8 বছর, কেউ বা 15 বছর ধরে আদালত চত্বরে ঘুরছেন বলে অভিযোগ অনেকের। আমি 10 সাল থেকে মামলায় ঘুরতেছি, ডিগ্রি রোধের মামলা, সিভিল মামলায় ঘুরতে ঘুরতে আমি অক্লান্ত। যৌতুকের মামলা প্রায় 2 বছর হচ্ছে, আমি কোনো বিচার পাইনি। এখানে মানে ম্যাজিস্ট্রেট থাকার কথা, প্রতিটা ধাপে ধাপে যদি সারগুলো আমাদের থাকতো তাহলে হয়তো বা জড়তা, যে মামলা যে জড়তাগুলো, সেই জড়তাগুলো নিরসন কিন্তু হয়ে যেত। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি আদালতের প্রশাসনিক কোনো কর্মকর্তা। তবে আইনজীবীরা জানান শীঘ্রই এর সমস্যা সমাধান হলে ন্যায় বিচার পাবেন হাজারো মানুষ। যদি বিচারকদের সংখ্যা এই যে 4টা খালি আছে, এই 4টা যদি পূরণ হয় তাহলে বিচার কার্য আরও ত্বরান্বিত হবে। বিচারক সংকটের কারণে তারা অনেক দিনের পর দিন এসে তারিখ নিয়ে চলে যাইতে হচ্ছে, এবং বিচারক যদি সংকট পূরণ হয় তারাও ন্যায় বিচার পাবেন। আমরা চাই এখানে সব কোর্ট যেন বিচারকরা পরিপূর্ণভাবে থাকে এবং বিচার কার্য যথাসময়ে হয় এবং যথাযথভাবে মানুষ বিচার পায়। আদালতের তথ্য মতে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের 10টি আদালতে বিচারক রয়েছেন 9 জন, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 9টি আদালতে বিচারক আছেন মাত্র 5 জন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। হত্যাসহ 4 মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত পুলিশের দেয়া 31 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5 আগস্ট রূপগঞ্জ উপজেলায় ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান 10ম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া। এ ঘটনায় তার পরিবার মিজানুর রহমানকে আসামি করে হত্যা মামলা করেন। সেই মামলায় গত 17 সেপ্টেম্বর মিজানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে জামিন নামঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। এ সময় বাদী পক্ষের আইনজীবী আব্দুল হকের দাবি, সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের বিপক্ষে মাস্টার মাইন্ড ছিলেন এম এ মান্নান। তার পরিকল্পনায় বিভিন্ন মেগা প্রকল্পে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। এদিকে দ্রুত বিচারের দাবিতে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, এসব বিষয়ে কোনো দপ্তরেই অভিযোগ দিয়ে কোনো লাভ হয় না। আর সংশ্লিষ্ট দপ্তর বলছে মন্ত্রণালয়ের বাইরে তাদের কিছুই করার নেই। মন্ত্রণালয়ের একটি চক্রের যোগসাজশকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ আব্দুর রৌফ কলেজে 2011 সালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর নিয়োগের এমন জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় রীতিমতো আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। ওই সময় কলেজটির অধ্যক্ষ রাশেদুন নবী ও সভাপতি শেখ হাসিনার ভাতিজা আওয়ামী লীগ নেতা সাদাত হোসেন বকুল শিক্ষক প্যাটার্ন অনুসরণ না করেই 2 শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে 3 জনকে নিয়োগ দেন। 2020 সালে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ওই 2 শিক্ষকের নিয়োগ জালিয়াতির বিষয়টিও উঠে আসে। একজন আছে জনবল কাঠামোর বাইরে, সেও কিছুদিনের মধ্যে শুনলাম যে সেও ওকে হয়ে গেছে। তো এটা তো আমাদের জন্য আসলে ইনজাস্টিস। 2টা রেজুলেশন দেওয়ার পরও কৌশলে আমাকে বাদ দিয়ে হালিমা খাতুনকে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও তদন্তে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির নিয়োগপ্রাপ্ত 45 জন শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই। এমনকি নিয়োগে অনিয়মের বিষয়টি স্বীকারও করেন বর্তমান অধ্যক্ষ। মন্ত্রণালয়ের যে তাদের যে সিলেকশন করার যে পেপারসগুলো, সেখানে সাগর মণ্ডলকে দেখা গেল যে সে তৃতীয়, কিন্তু সার্কুলার ছিল 2 জন নেবে। এই একটা বিষয় আমি দেখলাম। আর শহীদ মিয়ার ব্যাপার হলো যে প্যাটার্নের বাইরে সে।
এছাড়াও নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে ভুয়া নিয়োগ দেখিয়ে তৃতীয় শিক্ষক হিসেবে এমপিভুক্তির চেষ্টা এবং গেল 1 সেপ্টেম্বর রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির বিরুদ্ধে বর্তমান সভাপতির কাছে নানা অনিয়মের 19টি অভিযোগ দেন শিক্ষক কর্মচারীরা। ভুক্তভোগীরা বলছেন অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না। 2022 সালের এপ্রিল মাসে আমাকে শোকজ করছিল, কিন্তু দেখা যায় যে 2022 সালের 1 জানুয়ারি থেকে অদ্যাবধি আমার বেতন আটকে রাখা হয়েছে। হাই স্কুলে যারা টিচার আছি, ক্লাস টিচার, আমরা ওনাকে এ পর্যন্ত প্রায় 7.5 লাখের মতো টাকা জমা দিচ্ছি, কিন্তু কোনো টাকা নাই। তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে মন্ত্রণালয়ের বাইরে তাদের কিছুই করার নেই। এটি হচ্ছে জনপ্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়, যেহেতু ওনারা নীতি নির্ধারণী বিষয়গুলো নির্ধারণ করেন, আমাদেরকে কোনো কার্যক্রমের সাথে তখন তারা সম্পৃক্ত করে না। শিক্ষাবিদরা বলছেন মন্ত্রণালয়ের একটি চক্রের যোগসাজশে এমন অনিয়মকে নিয়ম বানানো হচ্ছে, যার ফলে প্রকৃত মেধাবীরা বাদ পড়ছেন। যারা নিয়োগ পাওয়ার জন্য সত্যিকার যারা যোগ্য লোক, তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। এমন অভিযোগ ছাড়াও বিভাগের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের তদন্তে উঠে আসে জাল সনদে চাকরি করা শিক্ষকদের তালিকা। তবে তাদের বিরুদ্ধে দীর্ঘ সময়ে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেকেই ফিরছেন খালি হাতে। নির্ধারিত সময়ের আগেই অনেক ক্লিনিক বন্ধ করে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। সকাল 9টায় কমিউনিটি ক্লিনিক খোলার পর লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করছেন গ্রামের মানুষ। কেননা দুপুর 1টা বাজলেই বন্ধ করে দেওয়া হবে ক্লিনিকের দরজা, যদিও কর্মঘণ্টা বিকেল 3টা পর্যন্ত। ঠাকুরগাঁয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ ওষুধ সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, কয়েক মাস আগেও ক্লিনিকগুলো থেকে 30 ধরনের ওষুধ সরবরাহ করা হলেও বর্তমানে বন্ধ 10 ধরনের ওষুধ। এ কারণে অনেকেই ফিরছে খালি হাতে। অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ের আগেই অনেক ক্লিনিক বন্ধও করে দেওয়া হচ্ছে। সময়ের আগেই বন্ধ হয়ে চলে যাচ্ছে, আবার খুলতেছে দেরি করে। এর কারণটা কি? আমরা ঠিকমতো এখানে ওষুধ পাই না। 3 মাসের একটা টিকা আছে, এই টিকাটার জন্য আমরা কিনে নিয়ে আসি। একটা বাড়ির সামনে ক্লিনিক থাকতে আমরা কিনে নিয়ে কেন আসবো? ক্লিনিক যেন খোলা থাকে, সবসময় যেন আশেপাশের লোক ওষুধ পায়, আমরা যেন সেবা পাই। তবে ক্লিনিকে কর্মরতদের দাবি, সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করছেন তারা। সরকার কর্তৃক যে ওষুধ আমাদেরকে 20 প্রকার ওষুধ দিয়ে থাকে, শুক্রবার ব্যতীত প্রতিদিন আমরা ওষুধগুলা 9টা থেকে 3টা পর্যন্ত আমরা মানুষদেরকে সেবা দিয়ে থাকি। ওষুধ সংকটের কথা স্বীকার করে সংকট নিরসনের আশ্বাস সিভিল সার্জনের। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এই বিষয়টা খুব দেখভাল করতেছেন এবং অতি দ্রুত কমিউনিটি ক্লিনিকে ওষুধগুলো আবার পুনরায় সরবরাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলার 53টি ইউনিয়নে 149টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা নেন 10 লাখের বেশি মানুষ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বছর ঘুরে আবারও আবাদের সময় এলেও এখনও বিক্রি হয়নি গত মৌসুমের সুগন্ধি চাল। বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। নিষেধাজ্ঞা তুলে ফের রপ্তানির অনুমতি দেওয়ার দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় দিনাজপুরে কয়েক বছর ধরে সুগন্ধি চালের আবাদ বাড়ছে। তবে 2023 সালের জুন থেকে এই চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। কৃষক জানান, দেশীয় ক্রেতার অভাবে মিল গেটে প্রতিমণ সুগন্ধি আতপ কাঠারি চাল আগের চেয়ে 600 টাকা কমিয়ে 3600 টাকায় এবং চিনি গুঁড়া চাল প্রতিমণ 200 টাকা কমিয়ে 3800 টাকায় বিক্রি করতে হচ্ছে। তবুও মিলছে না ক্রেতা। এ কারণে লোকসান গুনছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর কৃষকের মিলছে না ন্যায্য মূল্য। যদি বিদেশে চালটা রপ্তানি হয় তাহলে আমরা কৃষকরা একটু হলেও বাঁচবো। আমরা কৃষকরা মানে দাম পাচ্ছি না। যেই দাম ছিল আগে 5,000 থেকে 5,500 টাকা, সেই দাম এখন 4,000 থেকে 4100 টাকা পার ধানের বস্তা। তারপরে খরিদ্দার নেই। স্বাভাবিক অর্থে এই চাল যদি আমরা বাইরে রপ্তানি না করি, তাহলে সামনের দিকে আমরা ব্যাপকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব। বিগত সরকার সুগন্ধি চালের এক্সপোর্ট করে নাই। এটা না করাতে কৃষক থেকে শুরু করে আমাদের মতো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী করুণ দশা। সংকট কাটাতে নিষেধাজ্ঞা তুলে আবারও এই চাল রফতানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুগন্ধি চিনিগুড়া চালটি এটা রপ্তানি জন্য অনুমতি দেওয়া হোক, কৃষক বাঁচুক,
রাইস মিল বাঁচুক, শিল্প বাঁচুক। দ্বিগুণ দাম পাওয়ায় কৃষকরা সুগন্ধি ধানের আবাদে ঝুঁকছে। উল্লেখ করে কৃষি বিভাগ বলছে, দেশের খাদ্যের চাহিদা পূরণের কথা বিবেচনা করে এই চাল রফতানি বন্ধ করেছে সরকার। সুগন্ধি চাল সারা দেশের সর্বত্র উৎপাদন হয় না, এটা বিশেষ কিছু জেলাতে উৎপাদন হয় এবং সারা দেশের সকল মানুষ সারা বছর এই সুগন্ধি চালটা খেয়ে থাকে। ফলে আমাদের দেশীয় যে চাহিদা সেখানে এখনও আমরা পরিপূর্ণ হয়ে উঠিনি, এটার ঘাটতি আছে। এ কারণেই বাজারে দেখা যায় যে আমাদের সাধারণ খাবারের চালের চেয়ে সুগন্ধি চালের দাম প্রায় দ্বিগুণেরও বেশি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর দিনাজপুরে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি ধান আবাদ হয়, যা থেকে চাল উৎপাদন হয় 2,50,000 মেট্রিক টনের বেশি। সময় সংবাদ, দিনাজপুর। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে কুড়িগ্রামে অনাবাদি পড়ে আছে শত শত হেক্টর জমি। এ পরিস্থিতিতে সেচ নির্ভর হয়ে পড়েছে এমন আবাদ, বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। অন্যদিকে চরাঞ্চল সহ নিচু এলাকাগুলোয় পড়ে থাকা জমিতে অন্য ফসল চাষের তাগিদ কৃষি বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। চলতি বছর দুদফা বন্যার পর বর্তমানে অনাবাদি পড়ে আছে জমি। কোথাও সেচ দিয়ে হাল চাষ করে ধান লাগানোর চেষ্টা করছেন কৃষক। বন্যার কারণে মৌসুমের শুরুতে আমন আবাদ করতে পারেননি কুড়িগ্রামের সব উপজেলার নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষক। বর্ষা মৌসুমের শেষে জমিগুলো থেকে পানি নেমে গিয়ে মাটি নরম থাকার কথা থাকলেও তীব্র গরমে এখন মাটি ফেটে চৌচির, দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টিরও। এতে করে সেচ নির্ভর হয়ে পড়েছে আমন আবাদ, বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এখন তো বন্যা আর সম্ভাবনা নাই বলতে চলে। এখন মোটর সেচ লাগাইছি, লাগাইয়া গাইতেছি। নিচে জায়গা খরচ গেল, আমরা যে চারা লাগাইতেছি ওবেলা যদি আল্লাহ যদি দেয় আমার খেরও হবে, 2-4 মণ ধানও হবে। এদিকে পরে থাকা জমিতে অন্য ফসল চাষের তাগিদ কৃষি বিভাগের। প্রণোদনা বরাদ্দ পেয়েছি 34,500 কৃষকের প্রণোদনা পেয়েছি। আমরা 2-1 দিনের মধ্যে আমাদের এই কার্যক্রম শুরু করব, যাতে কৃষকরা তাদের এই অনাবাদি জায়গাগুলোতে আগাম রবি ফসল করে তাদের যে ক্ষতি সেটি যারা পুষিয়ে নিতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে কুড়িগ্রামে বর্তমানে 37,000 হেক্টর ধান চাষের জমি অনাবাদি পড়ে আছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। নদীর উপর স্থাপনা করার কারোর কোনো আইনগত অধিকার নেই। সোমবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া বেড়িবাঁধ পরিদর্শনে গিয়ে কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যারা দোষী তাদের নাম সরকারের কাছে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রশাসনকে। অন্য সময় রাজনৈতিক সরকার থাকে, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা থাকে, এখন তো আর সেরকম নেই। এবং আগামীতেও যখন আবার আমরা থাকবো না, নতুন সরকার আসবে নির্বাচিত, তাদের সময়ও যেন তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা এ সমস্ত অত্যাচার করতে না পারে, সেটা নিশ্চিত হওয়ার জন্য তো এই লোকগুলো যারা এতদিন এই কাজগুলো করেছে শাস্তি হওয়া প্রয়োজন। কাজে প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন, এবং খালগুলোর আমরা যেটা নোয়াখালীতেও বলে এসছি, ফেনীতেও বলে এসছি, তালিকা করে দখলদারদের তালিকা করে উচ্ছেদ শুরু করে দেন। গত 4 দিন বিদ্যুৎ সরবরাহ না থাকায় রাঙ্গামাটির সাজেকের হোটেল মোটেলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মোবাইল টাওয়ার বিদ্যুৎহীন থাকায় থাকছে না নেটওয়ার্ক। যান চলাচল না করায় দেখা দিয়েছে খাদ্য সংকটও। এতে ভোগান্তিতে পড়েছেন আটকে পড়া পর্যটকরা। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গত 18 সেপ্টেম্বরের সংঘর্ষে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঘাইছড়ি ও সাজেক। পর্যটন এলাকায় বিদ্যুৎ না থাকায় মোটর চালিয়ে তোলা যাচ্ছে না ঝর্ণার পানি। টানা জেনারেটর চালানোয় জ্বালানি তেলের মজুদ শেষ হয়ে আসছে। অন্যদিকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার 72 ঘন্টার অবরোধ চলায় শহর থেকে আনা যাচ্ছে না খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল। কটেজ মালিক সমিতির সভাপতি জানান, গত 2 দিনে বেসরকারি কোম্পানির হেলিকপ্টারে সাজেক ছেড়েছেন আটকে পড়া কিছু পর্যটক। এখনও প্রায় 1,500 পর্যটক আটকে আছেন বলেও জানান ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় পোশাক জব্দের একদিন পর সিলেটে বালু বোঝাই ট্রাকে মিলল অবৈধ চিনির চালান। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, অভিনব কায়দায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চিনির চালান আনার তথ্যে চলছিল অভিযান। বিকেলে একটি পণ্য বোঝাই ট্রাক থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করেন চালক। পরে ধাওয়া করে ট্রাকটি থামায় বিজিবি, তবে পালিয়ে যায় চালক ও সহকারী। পরে ট্রাকটি তল্লাশি করে 1.5 কোটি টাকার চিনির বস্তা জব্দ করা হয়।
ভারতে পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে 1050 কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে উপজেলার আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপ ভ্যান সহ এই মাছ আটক করা হয়। এ বিষয়ে সেনাবাহিনীর এক সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে এ ঘটনায় জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শিল্পীর হাতের ছোঁয়ায় মূর্ত হচ্ছেন দেবী। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর। রংপুর বিভাগের জেলায় চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসব সফল করতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। নদীর পাড় আর বিস্তীর্ণ খোলা মাঠে কাশফুলের জেগে ওঠার আভাসই বলে দেয় শারদীয় দুর্গোৎসব আসন্ন। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অপেক্ষার পালা শেষ হতে বাকি আরও 2 সপ্তাহের বেশি। তাই শেষ মুহূর্তে আলতো হাতের ছোঁয়ায় দেবীকে মূর্ত করে তোলার কাজে ব্যস্ত কারিগররা। শেষ সময় আমাদের একটু মোটামুটি বেশি চাপ হয়ে গেছে, কাজ একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। প্রতিবারে মনে করো যে 15-16 টাকা করে প্রতিমা এখান থেকে যায়, সে জায়গায় প্রতিমা হলো 8টা। দুর্গাপূজা আড়ম্বর উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মাঝে, অর্থাৎ যেনারা পূজা করেন এনাদের মাঝে একটা ভীতির সঞ্চয় হয়েছিল। এই দীর্ঘ 1-1.5 মাসের মাঝেই এই ভীতিটা সাধারণ মানুষের মন থেকে কেটে গেছে। এদিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন সফল করতে কঠোর নিরাপত্তার কথা জানায় পুলিশ। পূজা মণ্ডপ কেন্দ্রিক নাগরিক কমিটি আমরা গ্রহণ করেছে, যে কমিটি সার্বক্ষণিক এই পূজা যারা উদযাপনের সাথে রিলেটেড যারা থাকবেন তাদের সাথে সমন্বয় করবেন এবং পুলিশের সাথে তারা সমন্বয় করবেন। এবছর রংপুর বিভাগের 8 জেলার 5186টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি। তবে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কোনো মন্তব্য না করলেও মোদী বলেন, যুক্তরাষ্ট্রের মতো ভারত গণতন্ত্রকে সমর্থন করে। নাচ, গান, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা। এবার কোয়াড সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের উত্তরোত্তর উন্নতি নিয়ে গর্ব প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের বাইরে নিজেদের নাম উজ্জ্বল করার জন্য প্রবাসী ভারতীয়দের সম্মান জানান তিনি। 2020 সালের এক সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসরতদের মধ্যে অন্তত 45 লাখ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। এদিকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অংশ নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট নেতা কমলা হ্যারিস। স্বাভাবিকভাবেই এবারের মার্কিন নির্বাচন ভারতীয়দের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মোদী, তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো ভারত গণতন্ত্রকে সমর্থন করে। 2024 का ये साल पूरी दुनिया के लिए बहुत अहम है। বিশ্ববাসীর জন্য 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বেড়ে চলেছে বিরোধ, আরেকদিকে অনেকগুলো দেশে গণতন্ত্রকে উদযাপন করা হচ্ছে। ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে গণতন্ত্রের জয়গান গাইছে। भारत और अमेरिका डेमोक्रेसी के जश्न में भी एक साथ है। এ সময় অদূর ভবিষ্যতে ভারত প্রযুক্তি খাতে পশ্চিমাদের সঙ্গে তাল মেলাতে পারবে বলে দাবি করেন তিনি। বলেন, এর মধ্যেই নিজস্ব অর্থায়ন এবং লোকবল ব্যবহার করে 6G প্রযুক্তি তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারত। সেই দিন খুব বেশি দূরে নেই যখন ভারতে উৎপাদিত চিপসে যুক্তরাষ্ট্রের বাজার ছেয়ে যাবে। এছাড়াও ভারত তার ক্ষমতা বিশ্বে আধিপত্য বিস্তারে নয়, বরং বিশ্ববাসীর উন্নয়নে ব্যবহার করতে চায় বলেও ইচ্ছা পোষণ করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের কথা বলেন। এছাড়া তিনি উল্লেখ করেন, ভারতে সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির জন্য প্রয়োজনীয় নীতিমালা ও অবকাঠামো পুরোপুরি প্রস্তুত রয়েছে। নিউ ইয়র্কে প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল খাতের শীর্ষ 15 নির্বাহী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। বৈঠকের পর শীর্ষ কর্মকর্তারা ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রশংসা করেন এবং ভারতকে তাদের জন্য এক অসাধারণ অংশীদার হিসাবে উল্লেখ করেন। নরেন্দ্র মোদী জানান, বর্তমান মেয়াদে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। বৈঠকে তিনি ভারতের প্রযুক্তি খাতের উন্নতি এবং উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরেন। এছাড়া দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রবৃদ্ধিকে কাজে লাগাতে বিনিয়োগের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানান। भारत ने जो टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने की दिशा में जो काम किया है, वो हर प्रकार के डिवाइड को खत्म करने वाला एक बहुत ही सफल प्रयोग है, ऐसा हम अनुभव कर रहे हैं। भारत एआई के रिस्पॉन्सिबल और एथिकल उपयोग के लिए भी प्रतिबद्ध है। हम G20 समिट में बैठे थे, उसमें भी एथिकल यूज ये एक सबसे बड़ा एजेंडा विषय था हमारा। We are robustly investing in AI in India, and we look forward to doing more. We have several programs in partnership with MeitY, the Agriculture and Health Ministries, the central and state governments, and we look forward to doing more in India. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম বায়োটেকনোলজি, কম্পিউটিং, আইটি, যোগাযোগ প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে। टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने के दिशा ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। টিম কম্বিনেশনের কারণে প্রয়োজন হলে কানপুর টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হবে সাকিবকে। কোনো ক্রিকেটারের নাম নয়, টিম ম্যানেজমেন্টের অগ্রাধিকার দলের জয়, জানিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। আঙ্গুলে পূর্বের ইনজুরির স্থানে নতুন করে চোট পাওয়ায় 2 দিন সাকিবকে পর্যবেক্ষণ করবেন টিম ফিজিও। হান্নান ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তনেরও। চেন্নাই থেকে মাহবুব রিমনের রিপোর্ট। টাইগারদের টিম হোটেল আইটিসি গ্র্যান্ড ছোলায় এ যেন রাজ্যের নীরবতা। চেন্নাই টেস্ট একদিন আগেই শেষ হয়ে যাওয়ায় রুমবন্দি ক্রিকেটাররা, দেখা যায়নি তাদের টিকিটাও। চেন্নাই টেস্ট শেষে ব্যর্থতার পোস্টমর্টেম পাশ কাটিয়ে এখন বড় আলোচনা, কানপুরে পাওয়া যাবে তো ফুল ফিট টাইগারি অলরাউন্ডারকে? এই উত্তরটা সময়ের হাতে ছেড়ে দিলেন বিসিবি নির্বাচক। সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। যে আঙ্গুলটার কিছুটা বল করতে অসুবিধা হচ্ছিল, এটা যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে, যেটা ম্যাচের আগে সে হয়তো ফিল করেনি। তারপরে যেটা হয়েছে, ওই আঙ্গুলে আবার বল লেগেছে ব্যাটিংয়ের সময়, তো সেখান থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। সাকিবের ইনজুরির সঙ্গে কানপুরের গ্রিন টপ, সব মিলিয়ে দলের স্ট্র্যাটেজি কেমন হবে প্রশ্ন ছিল এমনটাও। টিম কম্বিনেশন সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের দরকার হয় দলের টিম কম্বিনেশনে সাকিব খেলবে, আর যদি মনে হয় যে না এই মুহূর্তে তাকে ছাড়া চিন্তা করার দরকার হতে পারে, সেটা হতে পারে, কারণ সাকিব কিন্তু আমাদের অন্য ফরম্যাটগুলোও খেলে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে আলোচনায় টাইগারদের টি-20 দল। পরবর্তী অর্থাৎ 2026-এর ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপের দল গোছানোর কাজ কি শুরু হবে এই সিরিজ থেকে? আগামী বছর বিপিএল এর পরে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে 18টা টি-20 ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল। তো সেই জায়গা থেকে আমরা খুব সুন্দর একটা দল ব্যালেন্স তৈরি করার স্বপ্ন দেখছি। অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএল এর পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। চেন্নাই টেস্টের পঞ্চম দিনে যেখানে মাঠে থাকার কথা ছিল বাংলাদেশ দলের, সেখানে একদিন আগেই ম্যাচ শেষ করে হোটেল বন্দি টাইগাররা সাজাচ্ছেন পরবর্তী অর্থাৎ কানপুর টেস্টের পরিকল্পনা। যে টেস্টে টাইগার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিসিবি নির্বাচক, তবে সাকিবকে নিয়ে রাখলেন ধোঁয়াশার মধ্যেই। বাংলাদেশ দলের টিম হোটেল আইটিসি ছোলা থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। মামলায় নাম থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে খেলতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের। ফিট থাকলে এবং নির্বাচকরা স্কোয়াডে রাখলে আসন্ন টেস্ট সিরিজে সাকিব খেলবেন বলেই বিশ্বাস বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বার্তা আছে বলেও জানান এই বিসিবি কর্তা। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানান, দুঃসময়ে সাকিবের পাশেই থাকবে বোর্ড।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আসেননি সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সরাসরি চলে যান ইংল্যান্ড। সেখানে পাসপোর্ট জটিলতা কাটিয়ে এখন দলের সঙ্গে অবস্থান করছেন ভারতে। তবে বড় প্রশ্ন, সাকিব কবে দেশে ফিরবেন? বর্তমানে এই প্রশ্নটা প্রাসঙ্গিক, কারণ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। দেশের পট পরিবর্তনের পর হত্যা মামলায় নাম উঠেছে সাকিবের। অবশ্য এই কঠিন সময়ে সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বোর্ডকেও পাশেই পেয়েছেন সাকিব। এখন প্রশ্ন, ভারত থেকে কি দেশে ফিরবেন সাকিব? বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চান টাইগার অলরাউন্ডার। বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসের মতে দেশের মাটিতে খেলতে কোনো বাধা নেই সাকিবের। সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে, যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইনজুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। খসড়া সূচি অনুযায়ী আগামী 21 অক্টোবর শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এর আগে দেশের মাটিতে হবে অনুশীলন ক্যাম্প। সরকার ও বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া সাকিব দেশে ফিরবেন কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে মেয়েদের 2 দিনের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প। ফ্লাড লাইটের আলোতে প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগ্রেসরা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বর্তমানে দেশের আবহাওয়ার অনেকটা মিল থাকায় বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করছেন নাহিদা আক্তার। এবারের বিশ্বকাপে সমর্থকদের ভিন্ন কিছু উপহার দিতে চান টাইগ্রেস সহ অধিনায়ক। বৈষম্য দূর করেছে আইসিসি। ছেলেদের সমান প্রায়োরিটি এখন মেয়েদের ক্রিকেটেও। আসন্ন নারী টি-20 বিশ্বকাপে ছেলেদের সমান প্রাইজ মানি পাবে এখন মেয়েরাও। সেই টুর্নামেন্ট সামনে রেখে মিরপুরে ফ্লাড লাইটের আলোতে 2 দিনের ক্যাম্প শুরু করেছে টাইগ্রেসরা। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে 3 অক্টোবর পর্দা উঠছে এবারের নারী টি-20 বিশ্বকাপের। আয়োজক বাংলাদেশ হলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তাজনিত ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগ্রেসরা। নারী দলে বড় দুশ্চিন্তার কারণ ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। তাই ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচিং স্টাফরা। বিশ্বকাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজ নেহার। নেটে বড় বড় শটের ঝড় তোলেন মুর্শিদা খাতুন, দিলারা আক্তাররা। ব্যাটারদের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করেছেন জাহানারা, মারুফারা। আলাদা নজর ছিল ফিল্ডিংয়েও। ঘরের মাটি থেকে আসর চলে যাওয়ায় হোম কন্ডিশনের সুবিধা পাবে না বাংলাদেশ। তবে দেশের বর্তমান আবহাওয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কিছুটা মিল থাকায় সুবিধা পাবে বাংলাদেশ, দাবি টাইগ্রেস সহ অধিনায়কের। আমরা তো আশা করেছিলাম যে আমাদের দেশেই ওয়ার্ল্ড কাপটা হয়, এটা সব প্লেয়াররাই চায়, আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশেই হোক। এখন যেটা আমাদের কন্ট্রোলে এটা চলে গেছে, আমরা চেষ্টা করবো। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয়। সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। কোন কোন জায়গায় আসলে আমাদের আরও ডেভেলপ করা দরকার আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করছি যে আমরা এখানে 2টা আমাদের আন্ডারলাইটে প্র্যাকটিস আছে, আমাদের এই প্র্যাকটিসটা কাজে লাগানোর চেষ্টা করবো যে আমরা এটা মেইন ম্যাচে কাজে লাগাতে পারি। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় এ দলের হয়ে খেলেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস নাহিদা আক্তারের। এশিয়া কাপের পরে যে আমাদের শ্রীলঙ্কা যে সিরিজটা হলো আমাদের জন্য এটা খুব আমাদের বিশ্বকাপে কাজে লাগবে। একটা ম্যাচ খেলতে পেরেছি, আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে, বোলাররাও ভালো একটা শেপে আছে। আশা করছি যেন আমরা মেইন ম্যাচে কাজে লাগাতে পারবো। অবশ্যই আমরা প্রত্যাশা করতেছি যে আমরা চেষ্টা করব যে ম্যাচ জেতার জন্য, আমরা জেতার জন্যই যাব, সেটাই আমাদের ফোকাস। সোমবারের অনুশীলন দিয়ে শেষ হবে নিগার সুলতানাদের প্রস্তুতি ক্যাম্প। বুধবার সকালে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে নারী ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। নির্বাচিত হলে ফুটবল উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। নির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং মাঠে কাজ করেই সামগ্রিকভাবে চমক উপহার দেওয়ার লক্ষ্য তার। নির্বাচনে সাবেক অধিনায়ক আমিনুল হক ভিন্ন প্রার্থীকে সমর্থন দিলেও সেখানে কোনো সমস্যা দেখছেন না তাবিথ আউয়াল। বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাবিথ আউয়াল গুঞ্জন বেশ কদিন ধরেই। তবে নিজের অবস্থান স্পষ্ট করার আগে তিনি ছিলেন বেশ কৌশলী। এবার অবশ্য আর কোনো রাগঢাক নয়, সংবাদ সম্মেলন করে জানান দিয়েছেন আসন্ন ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে নিজের অবস্থানের। ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে। তা আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স, আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গা থেকে মনে করেন হাল ধরার সময় এসেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে। অ্যান্ড ওই চিন্তা ভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম। অ্যান্ড আজকে আমি অফিসিয়ালি সিদ্ধান্ত আপনাদের সামনে ডিক্লেয়ার করে দিলাম। এর আগে বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল হক। ভোটের লড়াইয়ে তার এই অবস্থান তাবিথ আউয়ালকে কতটা বিপাকে ফেলতে পারে, এমন প্রশ্নে বেশ কৌশলী জবাব বাফুফের সাবেক সহসভাপতির। আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দী করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। তা এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। দুবার স্বতন্ত্র প্রার্থী হয়ে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে আসা তাবিথের জন্য এবারের প্রেক্ষাপট ভিন্ন। ফুটবলের দিন বদলের স্লোগান নিয়ে আসা এই সংগঠকের আগামীর চ্যালেঞ্জ সঙ্গী হিসেবে থাকছেন কারা, এই জায়গায় ধোঁয়াশা রাখছেন তাবিথ আউয়াল। তবে পরিষ্কার করেছেন নির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং মাঠে কাজ করেই সামগ্রিকভাবে চমক দিতে চান। ওই চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। রাজনীতিতে একটি বিশেষ আদর্শ থাকলেও ফুটবলের উন্নয়নে ক্রীড়ানীতিতে তা সাংঘর্ষিক হবে না বলেও জানান তাবিথ আউয়াল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়।